স্ক্রিনে একটা টুইট দেখছেন। এই টুইটটা পাকিস্তানের নিউক্লিয়ার অস্ত্রের দায়িত্বে থাকা সামরিক সংস্থা স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে অস্ত্র কন্ট্রোল অ্যাডভাইজার জাহির কাজমি লিখেছেন। এই টুইটে অগ্নি 6 মিসাইল নিয়ে পাকিস্তানের যে টেনশন আছে সেটা পরিষ্কারভাবে সামনে চলে এসেছে। কিন্তু এর থেকেও বড় একটা লং গেম খেলে ফেলেছে ভারত, যার আলোচনা চীনের মিডিয়ায় হচ্ছে। ভারত আর রাশিয়া আসল খেলা খেলছে। জানব আর্কটিক থেকে ব্রহ্মোস পর্যন্ত। সব সময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। চলুন এই খবরগুলো বিস্তারিতভাবে জানি। পাকিস্তানের পারমাণবিক মিসাইলের সাথে জড়িত এই লোকটা হল জাহির কাজমি। আর উনি কি লিখেছেন? ডিআরডিওর চেয়ারম্যান কামাত নিশ্চিত করেছেন ভারত অগ্নি 6 আইসিবিএম তৈরি করার জন্য প্রস্তুত। এটা একটা পারমাণবিক সক্ষম দানব, যার অনুমান করা হচ্ছে মারক ক্ষমতা 10 থেকে 12,000 কিলোমিটার হবে, এবং এটা এমআইআরভি ওয়ারহেড দিয়ে সজ্জিত থাকবে। এটা ইউরোপ, আমেরিকা, কানাডা পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট। এখন শুধু সরকারের অনুমোদনের অপেক্ষা। উনি এরপর প্রশ্ন তুলেছেন, এটা আসলে কাদের জন্য? পাকিস্তান আর চীন তো আগেই ভারতের বর্তমান অস্ত্রের রেঞ্জের মধ্যে আছে। দক্ষিণ এশিয়ায় যেখানে পারমাণবিক অস্ত্র রয়েছে, অপারেশন সিন্দুরের সাহসিকতার পর এখন কি হিন্দুত্বের প্রভাব থেকে গ্লোবাল রেঞ্জ পাওয়ার দৌড় শুরু হয়েছে? পশ্চিমা দেশগুলো কি এই মিনিমাম ডিটারেন্সের বাড়তে শাখা সীমা দেখছে? ডিআরডিও চিফ অগ্নি মিসাইল নিয়ে কি বলেছিলেন? উনি বলেছিলেন, অগ্নি 6 ব্যালিস্টিক মিসাইলের উন্নয়ন পুরোপুরি সরকারের ওপর নির্ভর করছে। উনি বলেছিলেন, যেই মুহূর্তে সবুজ সংকেত মিলবে, ডিআরডিও এই প্রজেক্টে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। অগ্নি 6 হবে ভারতের পরবর্তী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যার মারক ক্ষমতা 10,000 কিলোমিটারের বেশি বলা হচ্ছে। এখন পাকিস্তান পশ্চিমা দেশগুলোকে উস্কানোর চেষ্টা করছে এবং বোঝাতে চাইছে যে ভারতের কাছে আগে থেকেই এমন অস্ত্র আছে যেগুলো দিয়ে চীন আর পাকিস্তানকে টার্গেট করা যায়। তাহলে ভারত কেন অগ্নি 6 বানাচ্ছে? কেন এটা ইউরোপ, আমেরিকা, কানাডা পর্যন্ত পৌঁছাতে পারবে? এখানে পাকিস্তানের ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছে। ভারত সব লেভেলে প্রস্তুতি নিচ্ছে এবং এই বিষয়টা তার ঘনিষ্ঠ মিত্ররাও খুব ভালোভাবে বুঝে ফেলছে। এখন যদি রাশিয়ার কথা বলি, তাহলে আমরা গতকাল আলোচনা করেছি যে ভারত আর রাশিয়ার মধ্যে অনেক এগ্রিমেন্ট হচ্ছে এবং মহাকাশ থেকে মিসাইল পর্যন্ত অনেক ডিল হচ্ছে। সম্প্রতি কি দেখা গেল? সম্প্রতি এটাও দেখা গেছে যে ভারত আর রাশিয়ার তৈরি ব্রহ্মোস এয়ারোস্পেস, যেটা ভারত রাশিয়ার একটা যৌথ প্রতিরক্ষা কোম্পানি, এটা খুব দ্রুত গতিতে বিস্তার শুরু করেছে। আর শুনে অবাক লাগতে পারে যে ব্রহ্মোস কাদের কাছে বিক্রি করা হচ্ছে। ব্রহ্মোস বিক্রি করা হচ্ছে ফিলিপিন্সকে। ব্রহ্মোস বিক্রি হচ্ছে ভিয়েতনামকে। ভিয়েতনামের সাথে ব্রহ্মোস নিয়ে আরও আলোচনা চলবে। আর এই বিষয়টা নিয়ে রাশিয়ার মিডিয়া খুব খুশি। স্ক্রিনে আরটি ইন্ডিয়ার এই খবরটা দেখুন, যেখানে বলা হচ্ছে যে ভারত রাশিয়ার ব্রহ্মোস এয়ারোস্পেস 2025-26 সালে কত রেভিনিউ গ্রোথ করেছে, 48.6%। আর ভিয়েতনামের সাথে $611.5 মিলিয়ন একটা বড় ডিল হতে চলেছে, যা হবে এই সুপারসনিক মিসাইলের বড় চুক্তি। এখানে বিস্তারিতভাবে বলা হচ্ছে যে 31শে মার্চ পর্যন্ত আমরা $548 মিলিয়ন আয় করেছি। তারপর এতে আরও বৃদ্ধি হয়েছে। 1 বছর আগে আমরা মাত্র $368 মিলিয়ন আয় করেছিলাম, কিন্তু এখন এটা 48.6% বৃদ্ধি। এই বিষয়টা নিয়ে পুরো ডিটেল দেওয়া হয়েছে। ডিআরডিও এই নিয়ে টুইট করেছিল। স্ক্রিনে এই টুইট দেখুন, যেখানে বলা হয়েছে যে 2025-26 সালের জন্য ব্রহ্মোস এয়ারোস্পেসের রেভিনিউ হয়েছে 5,200 কোটি টাকা। আর ব্রহ্মোস আরও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মানে ভারত আর রাশিয়ার এই যৌথ উদ্যোগ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। কিন্তু কি গল্প এখানেই শেষ হয়ে যায়? না, গল্প এখানেই শেষ হয় না। আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন, ভারত আর রাশিয়া যে র্যালোস এগ্রিমেন্ট সাইন করেছে, সেটা সাইন হওয়ার পর এখনও পর্যন্ত আমেরিকার দিক থেকে কোনো মন্তব্য আসেনি। কিন্তু চীনের মিডিয়ায় এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ভারত আসলে কি করতে চাইছে? এটা কি শুধু এটাই যে ভারতের বেসে 3,000 রাশিয়ান সৈন্য থাকতে পারবে আর রাশিয়ার বেসে ভারতের সৈন্য থাকতে পারবে? শুধু এটুকুই উদ্দেশ্য? না, বিষয়টা এত ছোট না। চীনের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, আর সেই জায়গাটা নিয়েই রাশিয়ারও টেনশন রয়েছে। আর সেই জায়গাটা কোথায়? এখন যদি ডোনাল্ড ট্রাম্পকে দেখেন, তিনি বারবার কেন বলেন, আমার গ্রিনল্যান্ড চাই, গ্রিনল্যান্ড দাও, গ্রিনল্যান্ড দাও। এখানে বিশাল একটা বরফে ঢাকা এলাকা আছে, এমন একটা জায়গা যেটাকে এখনও ঠিকভাবে ব্যবহারই করা হয়নি। মানে আগে এখানে ঠিকমতো যাতায়াত সম্ভব ছিল না, আর কোনো খনন কাজও হয়নি। অর্থাৎ পুরো এলাকাটা একরকম সম্পদে ভরা পড়ে আছে। গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলেরই একটা অংশ। এটা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, আর এটা আর্কটিক ওশান আর নর্থ আটলান্টিক ওশানের মাঝখানে অবস্থিত। এই কারণেই আমেরিকা চায় এখানে তার প্রভাব বাড়াতে।
চীন এই এলাকায় খুব দ্রুত এগোচ্ছে এবং এই পোলার অঞ্চলে বিভিন্ন ধরনের অনুসন্ধানও করছে। যদিও রাশিয়ার একটা বাধ্যবাধকতা আছে, রাশিয়াকে চীনকে সাহায্য করতে হচ্ছে, আর রাশিয়া এই বিষয়ে সাহায্যও করছে আর সাহায্যও নিচ্ছে। কিন্তু রাশিয়া চায় একটা ব্যালেন্স তৈরি করতে, আর সেই জন্য তার এমন একজন দরকার যাকে সে বিশ্বাস করতে পারে। স্ক্রিনে সাউথ চায়না মর্নিং পোস্টের একটা আর্টিকেল দেখুন। এখানে বড় একটা আলোচনা চলছে। সেখানে বলা হচ্ছে ভারত আর রাশিয়ার মধ্যে যে প্যাক্ট সাইন হয়েছে সেটা শুধু সাধারণ একটা চুক্তি না, বরং এই চুক্তি অনুযায়ী এখন ভারত আর্কটিক অঞ্চলেও নিজের উপস্থিতি দেখাবে। মানে আর্কটিক এলাকায় ভারতের সৈন্য মোতায়েনও হতে পারে। 5টা যুদ্ধজাহাজ, 10টা ফাইটার জেট, 3000 সৈন্য দুটো দেশই ব্যবহার করতে পারবে, ভারত আর রাশিয়া দুজনেই। মানে তারা একে অপরের সুবিধা নিতে পারবে। এই এগ্রিমেন্টের মাধ্যমে ভারত আর রাশিয়া অনেকগুলো বার্তা দিয়েছে। প্রথম বার্তা, ইন্ডো প্যাসিফিক অঞ্চলে রাশিয়া একেবারে বাইরে নয়, সেখানে তার প্রবেশ সম্ভব। দ্বিতীয় বার্তা, আর্কটিক অঞ্চলেও ভারত বাইরের কেউ নয়, সেখানেও তার উপস্থিতি হতে পারে। আর তৃতীয় বিষয়, ভারতকে আর বড় বড় নতুন বেস বানানোর দরকার নেই, সে রাশিয়ার বেস ব্যবহার করেই কাজ চালাতে পারবে। তাই ইন্ডিয়ান ওশান হোক বা আর্কটিক, এই দুই জায়গাতেই এখন দুই দেশ একে অপরকে সুযোগ করে দিচ্ছে। মানে ভবিষ্যতের খেলাটা বুঝে নিন, এই খেলাটা দীর্ঘমেয়াদী। এই যে মাল্টিপোলার বিশ্ব তৈরি হচ্ছে, সেখানে এই দুই দেশ নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে চাইছে। না চীনকে নিজেদের উপর আধিপত্য করতে দেবে, না আমেরিকাকেও। যাই হোক, আপনার কি মনে হয় এই রেলোজ এগ্রিমেন্ট ভারতের জন্য লাভজনক হবে কিনা? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। অন্যদিকে ভারত বিদেশে রাখা নিজের 104 টন সোনা দেশে ফিরিয়ে এনেছে। এটা শুধু একটা খবর নয়, এর মধ্যে একটা বড় ইঙ্গিত লুকিয়ে আছে। অনেকেই ভাবছেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো। আসলে এটা হঠাৎ নয়, অনেক ভেবেচিন্তে নেওয়া একটি কৌশল। ভারতের কাছে মোট প্রায় 880 টনেরও বেশি সোনা আছে। আগে এই সোনার একটা বড় অংশ বিদেশে রাখা হতো, বিশেষ করে লন্ডনের মতো জায়গায়, কারণ তখন মনে করা হতো বিদেশে রাখলে সুবিধা বেশি, দ্রুত লেনদেন করা যায়, সহজে নগদে বদলানো যায়, আর নিরাপত্তাও ভালো থাকে। কিন্তু এখন সেই চিন্তাধারে বদলে যাচ্ছে। ভারত ধীরে ধীরে নিজের সোনা নিজের দেশে ফিরিয়ে আনছে। শুধু মার্চ 2026 পর্যন্তই 104 টন সোনা দেশে এসেছে। কিন্তু কেন এই পরিবর্তন? এর উত্তর পেতে হলে আমাদের সাম্প্রতিক কিছু ঘটনা দেখতে হবে। 2022 সালে যখন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা পড়ে, তখন তাদের অনেক বিদেশি রিজার্ভ আটকে দেওয়া হয়। একইভাবে আফগানিস্তানের ক্ষেত্রেও এমন ঘটনা দেখা গেছে। এই ঘটনাগুলো বিশ্বকে একটা বড় বার্তা দিয়েছে। আপনার সম্পদ যদি অন্য দেশের নিয়ন্ত্রণে থাকে, তাহলে বিপদের সময় সেটা আপনি সহজে পেতে নাও পারেন। আর এখান থেকেই অনেক দেশ নিজের সম্পদ নিজের দেশে রাখার দিকে ঝুঁকছে। ভারতও বুঝে গেছে যে নিজের সম্পদের ওপর নিজের নিয়ন্ত্রণ থাকা খুব জরুরি। সোনা শুধু একটা ধাতু নয়, এটা একটা দেশের অর্থনৈতিক নিরাপত্তার ভরসা। যখন মুদ্রার দাম কমে যায়, বাজারে অস্থিরতা বাড়ে বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তখন সোনা সব সময় একটা সুরক্ষা দেয়। তাই এখন অনেক দেশ আবার নতুন করে সোনা জমাতে শুরু করেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভে এখন সোনার গুরুত্ব বাড়ছে। আগে যেখানে ডলার বা অন্য বিদেশি মুদ্রার ওপর বেশি নির্ভর করা হতো, এখন সেখানে সোনার অংশ বাড়ানো হচ্ছে। এর মানে ভারত শুধু এক ধরনের সম্পদের ওপর নির্ভর করতে চাইছে না, বরং বিভিন্ন ধরনের সম্পদ দিয়ে নিজের নিরাপত্তা শক্ত করতে চাইছে। এতে করে রিস্ক কমে। এখন প্রশ্ন আসে, এই সিদ্ধান্ত কি কোনো বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে? সরাসরি বলা কঠিন, কিন্তু বিশ্ব পরিস্থিতি দেখলে বোঝা যায় যে রিস্ক বাড়ছে। একদিকে বড় বড় দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে, অন্যদিকে অর্থনীতিতেও চাপ তৈরি হচ্ছে। নিষেধাজ্ঞা এখন একটা বড় অস্ত্র হয়ে উঠেছে, আর অনেক দেশই তা ব্যবহার করছে। এই অবস্থায় নিজের সম্পদ নিজের হাতে রাখা অনেক বেশি নিরাপদ। এই সিদ্ধান্ত শুধু অর্থনীতির দিক থেকেই নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভারত এখন এমন একটা অবস্থানে আছে যেখানে একদিকে সে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখছে, আবার অন্যদিকে রাশিয়া বা অন্যান্য দেশের সঙ্গেও কাজ করছে। মানে ভারত কোনো এক পক্ষের ওপর পুরোপুরি নির্ভর করছে না। আর এই ধরনের অবস্থায় সোনা একটা নিরপেক্ষ শক্তি হিসাবে কাজ করে, কারণ সোনার ওপর কারো একক নিয়ন্ত্রণ নেই। ভবিষ্যতে যদি ডলারের ওপর চাপ বাড়ে বা বিশ্ব অর্থনীতিতে বড় কোনো পরিবর্তন আসে, তখন সোনা ভারতের জন্য বড় সহায়ক হতে পারে। তাই এই পদক্ষেপকে অনেকেই ভবিষ্যতের প্রস্তুতি হিসাবে দেখছেন। এটা যেন একটা নিরাপত্তা জাল তৈরি করার মতো। যদি কোনো সমস্যা হয়, তখন যাতে দেশটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে। সাধারণ মানুষের জন্য এর মানে কি? সরাসরি হয়তো সবাই তা বুঝতে পারবেন না, কিন্তু এর প্রভাব আছে। যখন দেশের অর্থনীতি শক্তিশালী হয়, তখন মুদ্রার ওপর আস্থা বাড়ে, বিনিয়োগ বাড়ে, আর বড় কোনো সংকট এলেও দেশের ওপর চাপ কম পড়ে।
এর ফলে সাধারণ মানুষের জীবনেও স্থিরতা আসে। অনেকে ভাবতে পারেন, যদি বিদেশে সোনা রাখা এত ঝুঁকির হয়, তাহলে অন্য দেশগুলো এখনও কেন রাখে? আসলে এটা পুরোপুরি ভুল নয়। এখনও অনেক ক্ষেত্রে বিদেশে সোনা রাখা সুবিধাজনক, কিন্তু এখনকার বিশ্ব আগের মতো স্থির নয়। এখন অনেক কিছুই শক্তির ওপর নির্ভর করছে, তাই অনেক দেশ ধীরে ধীরে নিজেদের কৌশল বদলাচ্ছে। এই সিদ্ধান্ত আসলে একটা বার্তা। দেশ এখন নিজের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এটা শুধু 104 টন সোনা নয়, এটা আত্মনির্ভরতার একটা প্রতীক। এটা দেখাচ্ছে যে ভারত ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, শুধু বর্তমান নয়, আগামী দিনে যদি ভারত আরও সোনা দেশে নিয়ে আসে, যদি নিজের মুদ্রাকে আরও শক্তিশালী করে, আর যদি আন্তর্জাতিক বাণিজ্যে নিজের অবস্থান আরও মজবুত করে, তাহলে ভারতের অবস্থান বিশ্ব অর্থনীতিতে আরও শক্তিশালী হবে। ইতিহাস বারবার দেখিয়েছে যে যখনই বড় সংকট এসেছে, সোনা তখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, আর এখন ভারত সেই দিকেই এগোচ্ছে।